আজকে আমরা ফোর্স নিয়ে আলোচনা করব। আজকে বলাটা ভুল, মানে আমি কবে ভিডিও রেকর্ডিং করছি আর তোমরা কবে পাচ্ছ এই ব্যাপারটা নিয়ে একটা কনফিউশনের ব্যাপার আছে। চারিদিকে যা পরিস্থিতি, মানে যেভাবে এগোচ্ছে, তার উপরে আমার যা এডিটিং সম্বন্ধে জ্ঞান, ভিডিওটা আলটিমেটলি তোমাদের কাছে কবে পৌঁছবে এটা একমাত্র ভগবান বলা উচিত হবে না, এডিটার যা যে এডিটিং করে দেয়। এখনো পর্যন্ত ঠিকঠাক, আশা করি ঠিকঠাক থাকবে। ভয়ঙ্কর পরিস্থিতির দিকে করছি, মানে কাছাকাছি এলাকাগুলো আস্তে আস্তে আক্রান্ত হচ্ছে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আক্রান্ত হচ্ছে। লোকে বাড়িতে বসে কিভাবে চলবে, তোমাদের কিভাবে চলছে অনলাইনে? আমি কি বলবো, মানে অনলাইনে একদম যে হয় না তাও নয়, একদম পড়াশোনাটা হচ্ছে না তাও নয়, কিন্তু কোথাও যেন একটু মাঝে মধ্যে তাল কেটে যাচ্ছে। মানে স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি না চোখের সামনে, তার মুখে কোনো কোশ্চেন মার্কস নেই আর কি। মানে এটা অঙ্ক বোর্ডে করছি, স্টুডেন্টদের মুখের মধ্যে এত কোশ্চেন মার্কস তৈরি হয়ে যায়, সেই স্টেপটা কোথা থেকে এলো? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ফেলাস। স্টুডেন্টদের হঠাৎ অঙ্ক করতে করতে কারোর ব্যাগ থেকে মোবাইল বেরিয়ে পড়লো, হ্যাঁ, ভয়ঙ্কর রেগে গেলাম আর কি। এটা সম্পর্ক, এটা বেশ ইন্টারেস্টিং সম্পর্ক, অথচ কপালের দোষ দেখো, তোমরা সেই মোবাইল নিয়েই বসেছো আমার কথা শোনার জন্য, তাই না? ক্লাসে মোবাইলটা চরম অপছন্দ করি। মানে কি হচ্ছে, সব কিরকম গুবলেট হয়ে গেছে, সব মিলে আর কি, সার্কুলার মোশনের মতনই অবস্থা। হ্যাঁ, সার্কেল আঁকতে গিয়ে যেরকম প্রথম আর শেষটা মেলাতে পারছি না, আমি প্রথম থেকে আছি, মানে লকডাউনের প্রথম থেকে আছি, দেখছি, খেয়াল রাখছি, নজর রাখছি, শেষের সার্কেলের ওই লাইনটা মেলাতে পারবো কিনা জানি না। ততদিন পর্যন্ত আশা ছাড়ছি না, যতটা করানো যায় এগিয়ে রাখি। তারপরে যদি কোনো কারণে কোনো মিসহ্যাপ হয়, হোপসো একটু ধৈর্য ধরবে, সিলেবাস আমি কমপ্লিট করব, বাকিটা দেখা যাক। কিছু বললে আবার মন খারাপ করবে, তোমাদেরও আমারও, চেষ্টা করা যাক। এনিওয়ে, আমরা আজকে ফোর্স নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সার্কুলার মোশনে ফোর্স ফোর্স কি কি আছে, অনেক রকম ফোর্স আছে। তাহলে আমরা আজকে ফোর্স নিয়ে আলোচনা করব। ফোর্স না বলে ফোর্সেস বলা হয়, ইট মাস্ট বি প্লুরাল। তার কারণ অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেই তোমরা পড়ে নিয়েছো দু রকম অ্যাক্সেলারেশন আছে। অ্যাক্সেলারেশন প্রোভাইড করার এজেন্ট তো ফোর্স, তাই তো? তাহলে এখানে অ্যাটলিস্ট দুটো ফোর্স তো থাকবে, কিন্তু সমস্যা হলো এখানে ফোর্স ঠিক বলতে গেলে দুটোর বেশি আছে। কি কি ফোর্স আছে সেগুলো দেখি। ওয়ান, you know it very well, it is centripetal force. Centripetal. Centripetal force. Interesting force. Next one, two. It is centrifugal reaction. একটু ভুরু কুচকালো মনে হচ্ছে, ঠিকই লিখেছি, it is centrifugal reaction. It is not centrifugal force at all. It is centrifugal reaction. This one is real force. Third, it is tangential force.
না, সম্মান দিই, ফোর্স ক্যাপিটাল লেটারে লিখছিলাম, ক্যাপিটাল লেটারে লিখি। Tangential force. It is not essential force, you know it very well. And the last one, but not least, it is তোমাদের যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তা, সেন্ট্রিফিউগাল ফোর্স। Centrifugal force and centrifugal reaction, these two are different. এটা একটু বুঝে নেওয়ার দরকার আছে তাদের জন্যই যারা একটু ইন্টারেস্টেড অন দিস টপিকস আর একটু ভালো করে শিখতে চাও। প্রথমে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল মিন্স টুয়ার্ডস দ্য সেন্টার। সেন্ট্রিপিটাল মিন্স টুয়ার্ডস দ্য সেন্টার, মানে কেন্দ্রের দিকে। যদি কোনো পার্টিকেল এর সার্কুলার মোশনে রোটেট করে, সাপোজ পার্টিকেলটা এই পজিশনে আসে, কোনো একটা আরবিটারি পজিশন, এই পজিশনে এই পার্টিকেলটার উপরে টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স দিতে হবে, টুয়ার্ডস দ্য সেন্টার। দিস ফোর্স ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্স কে সাপ্লাই করবে? না কোনো এজেন্ট। সেই এজেন্টটা সেন্টারেও থাকতে পারে বা অন্য কোনো রিঅ্যাকশন মোডেও থাকতে পারে। মানে ধরো আমি একটা ঢিল যদি দড়ি দিয়ে বেঁধে ঘোরাই, তাহলে আমি হলাম এজেন্ট, যে সেন্ট্রিপিটাল ফোর্স থ্রু দ্যাট স্ট্রিং, ওই দড়িটা দিয়ে টেনশনের সাহায্যে দড়িটা দিয়ে বডির উপরে টুয়ার্ডস দ্য সেন্টার এই ফোর্সটা অ্যাপ্লাই করেছি। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে এজেন্ট। ধরো মেরিগো রাউন্ড, বা ওই যে বাচ্চারা দেখবে ওই এক ধরনের পার্কের খেলার জায়গা থাকে, দেখবে এরকম গোল করে ঘোরে, বাইরের দিকে লোহার গার্ড দেওয়া থাকে, ওইখানে কোনো বাচ্চা দাঁড়িয়ে আছে, আরেকজনকেও ওটাকে ঘোরাচ্ছে, ঠেলে ঘোরাচ্ছে। তাহলে ওর ক্ষেত্রেও ওই বাচ্চাটাকে সার্কুলার মোশনে ঘোরানোর জন্য একটা ফোর্স সবসময় ওই যে গার্ড রেলটা আছে, বাইরের দিকে যে বাউন্ডারিটা আছে, ওই বাউন্ডারিটা সবসময় বাচ্চাটাকে একটা ভেতরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। যদি এই ফোর্সটা অ্যাপ্লাইড না হতো, তাহলে বাচ্চাটা বা ওই ঢিলটা বা যে অবজেক্টটা আমি ঘোরাচ্ছি, এই অবজেক্টটার ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হতো না। ক্লিয়ার? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স, এই ফোর্সটা হলো মাস্ট ফোর্স, থাকতেই হবে। And it is real force, and it is applied on the rotating body. It is applied on the rotating body by any agent. বোঝা গেছে? ধরো পৃথিবী ঘুরছে চারিদিকে, পৃথিবীর উপরে, আর্থের উপরে সান যে সেন্টারে বসে আছে, সে বাই মিনস অফ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন সূর্য পৃথিবীকে অভিকর্ষ বলের দ্বারা যে টানছে, সেই ফোর্সটাই পৃথিবীর ঘোরার জন্য রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই করে। বুঝা গেছে কি বললাম? তাহলে কোনো একটা এজেন্টকে সাপ্লাই করতে হবে। কার উপরে সাপ্লাইড হবে? অন দা বডি। কি ধরনের ফোর্স? রিয়েল ফোর্স। তার ডিরেকশন কোন দিকে? সরি, টুয়ার্ডস দ্য সেন্টার। আর এর ম্যাগনিটিউড কত? It is mv² by r, or m
ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, বোঝা গেছে? প্রথম ফোর্স সম্বন্ধে একটু বলা হলো। নেক্সট, সেন্ট্রিফিউগাল রিয়াকশন অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন। যদি কোনো বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করো তাহলে সেই বডিটা তোমাকে ছেড়ে দেবে। আমি একটা ঢিল যদি সুতোয় বেঁধে ঘোরাই, তাহলে আমি ঢিলটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি টুয়ার্ডস দ্য সেন্টার, যাতে সেটা রোটেট করতে পারে। থ্রু দ্যাট স্ট্রিং ঢিলটাও তো আমার উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করবে, করবে না? সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে? অন দ্য এজেন্ট, অন দ্য সেন্টার, টুয়ার্ডস দিস একটা ফোর্স কাজ করবে। ইট ইজ সেন্ট্রিফিউগাল রিয়াকশন। বুঝতে পেরেছো তো? মেরি গো রাউন্ড বা ওই যে একটা বাচ্চাকে ঘোরানোর কথা বলছিলাম, ওই ক্ষেত্রে বাচ্চাটা ওই গার্ড রেলের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তো তার কারণ হলো রেলটা বাচ্চাটাকে ঘুরতে হেল্প করছে, মানে টুয়ার্ডস দ্য সেন্টার ফোর্সটা সাপ্লাই করছে। তাহলে বাচ্চাটাও সবসময় ওই গার্ড রেলের উপরে বাইরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছো তো? মানে বাচ্চাটাকে সরিয়ে কোনোদিন তুমি চেপে বসো, কোনো বেশ শক্তিশালী বন্ধুকে বলো জোরে ঘোরাতে, দেখবে গার্ডরেল ভেঙে তুমি উল্টো দিকে পড়ে গেছো। বুঝতে পেরেছো তো? তার মানে তুমিও তো ফোর্স অ্যাপ্লাই করেছো কার উপরে? গার্ডরেলের উপরে, তাই না? এটা অ্যাকশন রিয়াকশন টাইপ ফোর্স। এই যে ফোর্সটা জেনারেটেড হয়েছে, দ্যাট ইজ নট সেন্ট্রিফিউগাল ফোর্স, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল রিয়াকশন। সেন্ট্রিফিউগাল মিন্স অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে বাইরের দিকে। অর্থাৎ এজেন্ট বডিটাকে রোটেট করানোর জন্য টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স অ্যাপ্লাই করবে, বডি এজেন্টের উপরে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে। ওই রিয়াকশন ফোর্সটা হলো সেন্ট্রিফিউগাল রিয়াকশন। ক্লিয়ার? তাহলে এটাও একটা রিয়েল ফোর্স। এর ম্যাগনিটিউড কত হবে? ইট উইল বি সেম mv স্কয়ার বাই r or m ওমেগা স্কয়ার r। কার উপরে অ্যাপ্লাইড হবে? অন দ্য এজেন্ট। কে অ্যাপ্লাই করবে? বডি। কোন দিকে? রেডিয়ালি, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। ক্লিয়ার? নেক্সট, ট্যানজেনশিয়াল ফোর্স। যেদিকে বডিটা রোটেট করছে, যদি আমার দরকার হয় বডিটার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বিশেষ করে বাড়াতে বা কমাতে, রেদার চেঞ্জ করতে, তাহলে রেডিয়ালি কোনো ফোর্স অ্যাপ্লাই করে ভেতরের দিকে বা বাইরের দিকে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ করা যাবে না। অ্যান্ড মিন ম্যাগনিটিউড চেঞ্জ করা যাবে না, তাই তো? তাহলে ম্যাগনিটিউড চেঞ্জ করতে গেলে ভেলোসিটির অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন দরকার। মানে ভেলোসিটি যেদিকে আছে অ্যালং দ্যাট বা তার সঙ্গে প্যারালাল কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করো, তাহলেই বডিটার অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে ভেলোসিটির ডিরেকশন যেদিকে আছে ট্যানজেনশিয়ালি টুয়ার্ডস দিস, যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করো দ্যাট ইজ ট্যানজেনশিয়াল ফোর্স, তাহলে এই বডিটার ভেলোসিটি চেঞ্জ হবে। অ্যান্ড মিন এখানে যে ফোর্সটা পাবে সেটা হলো m মাল্টিপ্লাইড বাই r আলফা। ইট ইজ অলসো রিয়েল ফোর্স, তাই না? এটাও রিয়েল ফোর্স।
তাহলে এই তিনখানা ফোর্স পেলাম রিয়েল। ভালো করে বোঝার, ট্যানজেনশিয়াল ফোর্স ইট ইজ মে প্রপার্টি। আমার যদি প্রয়োজন হয় তাহলে দেব। একটা ফ্যান রোটেট করতে স্টার্ট করেছে, সুইচ অন করেছো, যদিও ফ্যানের সার্কুলার মোশন হয় না, ফ্যান একটা এক্সটেন্ডেড বডি, এর কেসে মোশনটা রোটেশনাল মোশন বলা উচিত। ফ্যানের কোনো পয়েন্ট ধরে নাও, সেই পয়েন্টটা একটা সেন্টারের রেসপেক্টে সার্কুলার মোশনে আছে। সার্কুলার মোশনে যদি থাকে তাহলে তার উপরে এই ফোর্সগুলো সবকটাই কাজ করবে, সেন্ট্রিপিটাল, সেন্ট্রিফিউগাল, ট্যানজেনশিয়াল। যখন রোটেট করতে শুরু করেছে তখন ওই পার্টিকেলটার উপরে সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড ট্যানজেনশিয়াল ফোর্স দুটো ইফেক্টিভ আছে, এবং পার্টিকেলটা এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য সেন্ট্রিফিউগাল রিঅ্যাকশন ফোর্সও অ্যাপ্লাই করবে। কেন ট্যানজেনশিয়াল ফোর্স আছে? তার কারণ হলো যখন সুইচ অন করেছো তখন ফ্যানের স্পিড আস্তে আস্তে বাড়ে। এই ফ্যানের স্পিড বাড়ছে, তার মানে ওমেগা ইনক্রিজিং। ওমেগা যদি ইনক্রিজ করে তাহলে সেই ক্ষেত্রে ট্যানজেনশিয়াল ফোর্স ইজ মাস্ট হু প্রোভাইডস টর্ক। এই ট্যানজেনশিয়াল ফোর্সের কাজটা হলো এর টর্ক সাপ্লাই করবে। টর্ক যদি সাপ্লাই করা হয় তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হয়। আমরা পরে রোটেশনাল মোশনে এটা ডিটেলসে আলোচনা করব। এনিওয়ে, যখন এটা ইউনিফর্ম মোশনে রোটেট করবে তখন অনলি সেন্ট্রিপিটাল এন্ড সেন্ট্রিফিউগাল রিঅ্যাকশন আছে, ট্যানজেনশিয়াল ফোর্স ইজ মিসিং। সুইচ অফ করে দেবার পরেও সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্স রিঅ্যাকশন আছে, তখন আবার ট্যানজেনশিয়াল ফোর্সটা আসবে, এবং সেক্ষেত্রে ট্যানজেনশিয়াল ফোর্স যেদিকে রোটেট করছিল তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। রিটার্ড হতে হবে, আগে থামবে কি? ঠিক আছে, এই তিনটে ফোর্স সম্বন্ধে খুব পরিষ্কার ভাবে বোঝা যায়। তার কারণ হলো এই তিনটে ফোর্সই রিয়েল ফোর্স। আমরা সাধারণত যে সমস্ত রেফারেন্স ফ্রেমে বসে ফোর্স বা এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করি, সেই রেফারেন্স ফ্রেমগুলো প্রায় সবকটাই ইনার্শিয়াল। বুঝতে পেরেছো তো? যদি ইনার্শিয়াল নাও হয়, আমরা নিজেদেরকে ইনার্শিয়াল ভাবতে পছন্দ করি। সেই জন্য ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম, এটা কনসেপ্ট বোঝা, মানে এই বিষয়টা ঠিক গ্রিপে আনা, এটা না শুধুমাত্র সাবজেক্টিভ তোমাকে বুঝিয়ে দিলে বুঝতে পারবে না। ইউ হ্যাভ টু প্লে উইথ দিস, মানে এর সঙ্গে তোমাকে সংসার করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে এর কনসেপ্টটা তৈরি হবে। কনসেপ্টটা মাথায় থাকে না, এখানে থাকে, হৃদয় দিয়ে বুঝতে হবে। এটা বোঝার দরকার আছে, বোঝার দরকার আছে, শেখার থেকে বেশি এটা বোঝার দরকার আছে। যদি এটা বোঝো, ফিল করো, তাহলে শিখে যাবে। বুঝতে পারছো? বাকিগুলো শেখার ব্যাপার আছে। হ্যাঁ, এবারে যে ফোর্সটা নিয়ে একটু লড়াই, সেই ফোর্সটা একটু ঝামেলা। সেন্ট্রিফিউগাল ফোর্স কনসেপচুয়ালি বোঝাটা একটু ঝামেলা। হ্যাঁ, এখানেই একটু গল্পের হেল্প নেওয়া যেতে পারে। হ্যাঁ, কাছাকাছি বাড়িতে কোনো বাচ্চা আছে, মানে সবাই বাচ্চা ফুল এগুলো যে পছন্দ করে না, সেরকম লোকজন পাওয়াটা খুব টাফ। বাচ্চা আছে মানে প্র্যাকটিক্যাল করতে যেও না। ধরো একটা বাচ্চাকে তুমি যদি ধরে ঘোরাও, মানে একটা বাচ্চাকে ধরে ঘোরানো, একটা বাচ্চার বদলে পাথর, ইটের টুকরো দড়ি দিয়ে বেঁধে তো ঘোরাতে পারতে। একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো, একটা ইটের টুকরো যদি ঘোরাও তাহলে তুমি স্থির থেকে ইটের টুকরোটাকে ঘোরাতে পারো, কিন্তু একটা বাচ্চাকে যদি ঘোরাও তাহলে বাচ্চাটাকে ধরে তুমি এরকম করে ঘোরাবে, কখন কিভাবে ঘোরাবে? বাচ্চাটাকে দু হাতে করে ধরবে, আর্মপিটের তলায় ধরে, বা হাতে ধরবে যাতে না লাগে, এরকম করে ধরে তুমি নিজেও ঘুরতে থাকবে, তাই না?
করেছো কখনো? না, আমার মেয়ের তো খুব প্রিয় ছিল বিষয়টা, মানে নন ইনার্সিয়াল ফ্রেমে থাকতে ভালোবাসে সবাই। আমি ওই কাজ থেকে ফিরে, ছোট যখন ছিল, কাজ থেকে ফিরে ওই বাচ্চাটাকে ধরে, মানে মেয়েকে ধরে ঘোরাতাম। ঘোরানোর পরে তোমরা যারা ঘুরেছো বা ঘুরিয়েছো তারা প্রত্যেকেই জানো যে এই ঘোরানোটা ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে দুজনেরই মাথা ঘোরে, মানে যে অবজেক্ট আর যে এজেন্ট দুজনেরই। আমি যেহেতু বড়, আমি টাল সামলে নিতাম, আর যে অবজেক্ট কিছুক্ষণ পরে মাথা ঘুরে আস্তে 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 স্টেডি হতো। স্টেডি হবার পরে আবার এসে ধরতো আরেকবার ঘোরা। মানে আমরা বেসিক্যালি আনস্টেডি হতে ভালোবাসি, বুঝতে পেরেছো? আমার মাঝে মধ্যে মনে হয় মানুষ হয়তো আনস্টেডি হওয়ার জন্য নেশা করে, একটু মাথাটা ঘুরলো টাইপটা। এনিওয়ে, যেটা বলছিলাম, ওই বাচ্চাটাকে যে ঘোরানো হচ্ছে, ওই বাচ্চাটাকে ঘোরানোর সময়ে তুমি কি নিজে স্থির ছিলে, না তুমি নিজেও ঘুরছিলে? দ্যাট ইজ দ্য ভাইটাল কোশ্চেন। তুমি যদি ঘুরে থাকো, মানে তোমারও যদি সার্কুলার মোশন হয়ে থাকে, তাহলে তুমি কি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ছিলে? সার্কুলার মোশনের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, একটা অ্যাক্সিলারেশন থাকবেই সবসময়, থাকবে না? তাহলে এই অ্যাক্সিলারেশনটা যদি থাকে, সেটা যে অবজেক্ট রোটেট করছে তারও মধ্যে আছে, এবং যে এজেন্ট রোটেট করাচ্ছে তারও মধ্যে আছে, তাই না? তাহলে এখন আমি একটা ফোর্সের এক্সপিরিয়েন্স করতে পারবো যদি আমি নিজে ওই সার্কুলার রেফারেন্স ফ্রেমের মধ্যে নিজেকে প্লেস করি। কিরকম বিষয়টা একটু বোঝো। ধরো বাচ্চার বদলে একটা ইট ধরা যাক। ধরো আমি যদি ওটা ছবিটা আঁকছি না, ধরো আমি এটা, তোমাদেরকে যদি এরকম একটা লাঠি দেখাই তাহলে তোমাদের রাগ হবে আর আমার আনন্দ হবে। চেহারাটা একটু কমাতে বললে ভালো হতো। কোনো একটা বাচ্চাকে বা একটা ঢিল এইভাবে যখন ধরে আছি, ঘোরাচ্ছি না, তখন ঢিলটা একদম ভার্টিক্যালি নিচের দিকে ঝুলবে। আমি যদি কোনো একটা সিস্টেম তৈরি করি, এরকম কোনো একটা সিস্টেম, একটা লাঠি তার মাথায় একটা রড দিয়ে ঢিল বেঁধে রেখেছি, একটা সিস্টেম যদি তৈরি করি, তাহলে এইভাবে ঝুলবে। এবারে যদি আমি এটাকে ঘোরাতে থাকি, রোটেট করাতে থাকি ইন দিস ডাইরেকশন, এইভাবে যদি রোটেট করাতে থাকি, তাহলে আস্তে আস্তে এই ঢিলটা বাইরের দিকে এরকম ইনক্লাইন হয়ে যায়। এখন তোমরা তো ম্যাথমেটিক্স বিশাল জানো, মানে এখানে জানো নিচের দিকে এমজি কাজ করবে, এই অ্যানালাইসিস টুকুনি সবাই পারবে, এবং এদিকে একটা ফোর্স কাজ করবে। যদিও এই ফোর্সটা কি ফোর্স জিজ্ঞেস করলে বিপদে পড়ে যাবে। ইট ইজ সে এম ওমেগা স্কয়ার আর অর এম ভি স্কয়ার বাই আর, এই ফোর্সটা কাজ করবে। এখানে এটা হলো আর রেডিয়াস, দিস ওয়ান ইজ টুয়ার্ডস দিস টেনশন কাজ করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, টেনশনের এদিকের কম্পোনেন্টটা হবে টি কস থিটা, and in this case t cos theta and mg will be equal, at least আমি mv square by r কে বাদ দিয়ে ভাবছি আছে, বাট এটাকে বাদ দিয়ে আমি শুধু হিসাব করছি যে এখানে t cos theta এটা ইকুয়ালস টু mg হবে, মানে t ইকুয়ালস টু mg বাই cos theta। cos থিটার জেনারেল ভ্যালু যদি 0 to 1 এর মধ্যে লাই করে, তাহলে t মাস্ট বি গ্রেটার দেন mg, মানে থিটা যদি 0 ডিগ্রি না হয়। সিম্পল ম্যাথমেটিক্স এটা, স্যার তো আমিও জানি, বাট কনসেপ্টটা এবারে ভাবা। ধরো
তুমি একটা রোটেটিং টেবিলের উপরে দাঁড়িয়ে আছো, ঠান্ডা মাথায় ভাবো, এন্ড ওই যে তুমি ঘোরাচ্ছিলে ওই ব্যাপারটা নেই। রোটেটিং টেবিলটা ইলেকট্রিক্যালি অপারেটেড, অর্থাৎ সুইচ অন করলে টেবিলটা ঘুরতে থাকবে। তোমার হাতে দড়ি দিয়ে একটা ঢিল ঝুলিয়ে দেওয়া আছে, তুমি বাচ্চাটাকেও ধরে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে রোটেটিং টেবিলটা আস্তে আস্তে রোটেট করতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে। রোটেটিং টেবিলটা যদি ঘুরতে শুরু করে তাহলে তোমার হাতে ওই দড়ির টেনশনটা বা ওই বাচ্চার হাত দিয়ে যতটা ফোর্স অ্যাপ্লাই করছিলে ওই ফোর্সটা কি একই রকম থাকবে নাকি চেঞ্জ হবে? যদি চেঞ্জ হয় তাহলে কি রকম চেঞ্জ হবে সেটা একটু দেখো। যদি এমজি সে এটা যদি দড়িটার সঙ্গে যে ঢিলটা বাঁধা আছে সে ঢিলের ওয়েট যদি সে 2 কেজি হয় তাহলে এটা 20 নিউটন, এবং টেনশন যখন রোটেট করছে তখন গ্রেটার দেন 20 নিউটন। মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে দড়িটা দিয়ে তুমি ওই ঢিলটাকে ধরে রাখতে শুধু 20 নিউটন ফোর্স দিলেই হতো। এইবারে যেই রোটেট করতে শুরু করেছে ইনক্লুডিং ইউ, তুমিও রোটেট করছো, মানে তোমার রেসপেক্টে ঢিলটা কিন্তু স্থির, একই দূরত্বে আছে তোমার থেকে ঢিলটা, এই দড়ির লেন্থ চেঞ্জ হচ্ছে না, একই দূরত্বে আছে, কিন্তু ফোর্সটা 20 নিউটন থেকে বেড়ে যাচ্ছে। মানে তুমি দড়িটা দিয়ে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, কনসেপচুয়ালি যদি 20 নিউটনের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে তাহলে ইটটার বা ওই বাচ্চাটার তোমার দিকে সরে আসার কথা ছিল, ছিল না? এখানে তুমি 20 নিউটনের থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করেছো টু হোল্ড দ্যাট অনলি, যখন রোটেট করছে 20 নিউটনের বেশি ফোর্স অ্যাপ্লাই করেছো। ইফ দিস ওয়ান ইজ সে 30 ডিগ্রি then 40/√3, if it is 45 degree then 20√2, if it is 60 degree then it is 40 নিউটন। মানে ভেবে দেখো যে ওই ইটটার যা ওয়েট ছিল তার ডাবল হয়ে গেছে, মানে তার ডাবল ফোর্স অ্যাপ্লাই করেছো। যদি এটা হরাইজন্টালি আনা সম্ভব নয়, আমি বলছি আর কি, প্রায় হরাইজন্টালি আনো তাহলে তুমি দড়ি ধরে রাখতে পারবে, টেনশন উইল বি নিয়ারলি ইনফিনিটির কাছাকাছি। মানে তুমি ভাবো তো তোমার রেসপেক্টে ইটটা কিন্তু স্থির আছে, তুমি যখন ঘুরছো তোমার রেসপেক্টে ওই বাচ্চাটা স্থির ছিল তো, তুমি বাচ্চাটার যা ওয়েট বা ইন দিস কেস ইটটার যা ওয়েট তার থেকে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করেছো, বাট দ্যাট ইজ নট মুভিং টুয়ার্ডস ইউ, তোমার দিকে সরে আসছে না। তোমার কি মনে হবে তখন তোমার মনে হবে নিশ্চয়ই বাইরের দিকে কেউ এই বডিটার উপরে একটা ফোর্স দিয়ে টেনে রেখেছে, বাইরের দিকে 20 নিউটন ফোর্স আছে, তুমি জানো, ক্যালকুলেটেড অলরেডি, তার থেকে অনেক বেশি ফোর্স লাগছে, মানে বাইরের দিকে কেউ নিশ্চয়ই টানছে বাচ্চাটা বা ওই ঢিলটাকে, বাইরের দিকে কেউ ওই ফোর্সটা দিয়ে অ্যাডিশনাল ফোর্স দিয়ে টানছে, তোমাকে ওই অ্যাডিশনাল ফোর্সটা আরো দিতে হচ্ছে, কিন্তু বাচ্চাটা তোমার দিকে সরে আসছে না। এই যে ফোর্সটা তুমি সেন্স করলে অ্যাডিশনালি, কখন সেন্স করলে? যদি তুমি নিজে রোটেটিং ফ্রেমে থাকো তাহলে তুমি ওই যে অ্যাডিশনালি একটা ফোর্স সেন্স করলে, ওই ফোর্সটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। তোমার মনে হচ্ছে ওই বডিটার উপরে বাইরের দিকে আরেকটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা রিয়েলি নেই, সত্যি করে নেই, আছে কি না? তোমার মনে হচ্ছে
যে তুমি ওই ফোর্সটাকে কম্পেনসেট করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। এই যে ফোর্সটা অতিরিক্ত অনুভব করতে পারবে, ক্যান বি সেন্সড অনলি ইফ ইউ আর ইন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এই ফোর্সটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স, ফিক্সিয়াস ফোর্স, সিউডো ফোর্স, ভূতের মতো। বুঝতে পেরেছ তো? মানে এক্সাম্পলিফাই করা যেতে পারে, ধরো 4 জন বন্ধু আছো, পাড়ার মোড়ে কেউ একজন গাছে গলায় দড়ি দিয়েছে। বুঝতে পেরেছো তো? শুনতে বাজে লাগলো হয়তো, কিন্তু এক্সাম্পল হিসেবে বেশ মারাত্মক রকম ঠিক। 4 জন বন্ধুর একজন দেখেছো গলায় দড়ি দেওয়া অবস্থা, আরেকজন ওই বডিটাকে নামানোর পরে রাস্তা দিয়ে আসছিলে, জটলা দেখেছো, কাউকে জিজ্ঞেস করেছো, বলেছে একজন গলায় দড়ি দিয়েছে। আরেকজন বন্ধু সে শুনেছো রাস্তার কোনো একটা জায়গাতে কেউ একজন গলায় দড়ি দিয়েছে। আরেকজন বন্ধু কিছুই জানো না, রাত্রিবেলায় 4 জন বন্ধু একসঙ্গে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছো। ওই গাছটার পাশ থেকে আসার সময় সবার কি সেম সেন্স কাজ করবে? কি করবে না তো? সত্যি করে কি ওই ভূত, ওই ভয় সত্যি করে কি তখন প্রেজেন্ট আছে? না। যে যেভাবে নিজেকে রেফারেন্স ফ্রেমে নিয়ে গেছো, যে যেভাবে বিষয়টাকে অ্যানালাইসিস করেছো, তার উপরে ডিপেন্ড করে ওই এফেক্টটা তোমাদের উপরে চেপে বসবে। বুঝতে পেরেছো? যে প্রথম বন্ধু সে হয়তো তোমরা 3 জন না থাকলেই রাস্তা দিয়ে আসতে পারতো না, আর যে শেষ বন্ধু তার উপরে কোনো রিপারকেশনই হবে না। এখানে তোমাকে ওই ডেড বডিটা দেখতে হবে। নাগরদোলায় কেউ চাপলে যখন জোরে ঘোরে তখন সবাই চিৎকার করে, যারা নাগরদোলায় চেপে আছে, আনন্দে না, অনেকে ভয়ে চিৎকার করে। বাইরের থেকে তুমি যদি অ্যানালাইসিস করো না, তোমার মনে হবে ও তো ঘুরছে, ও ইজি ব্যাপার, থ্রু দ্যাট রড ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, ছিটকে যাওয়ার কোনো চান্স নেই। একবার চেপে দেখো, then you can experience only this centrifugal force. যতক্ষণ না নিজেকে সেন্ট্রিফিউগাল ফোর্স অনুভব করার জন্য যে রেফারেন্স ফ্রেম দরকার সেখানে নিজেকে প্লেস করতে না পারবে, ততদিন পর্যন্ত সেন্ট্রিফিউগাল ফোর্স এটা একটা টেক্সচুয়াল ফোর্স হিসেবে থেকে যাবে, জীবনে কোনোদিন বুঝতে পারবে না। বলছি না নাগরদোলায় চাপতে হবে, আমি বলছি শুধু ফিল করার কথা, এই বিষয়টা বোঝার। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই ফোর্সটাও সেম, দ্যাট ইজ mv স্কয়ার বাই, দ্যাট ইজ m ওমেগা স্কয়ার। বাট এই ফোর্সটা তোমার মনে হবে বডির উপরে অ্যাপ্লাইড হয়েছে, তোমার মনে হবে বডির উপরে অ্যাপ্লাইড হয়েছে ইন দিস ডাইরেকশন, mv স্কয়ার বাই r or m ওমেগা স্কয়ার r। মনে হবে এই ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে সেন্ট্রিফিউগালি, সেন্টার থেকে বাইরের দিকে। দিস ওয়ান ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। বুঝতে পেরেছ? এত সহজে আমি আর কোনোদিন ক্লাস নিতে পারবো কিনা সন্দেহ। এই একবার বোর্ডে এঁকেছি, কোনো মোছা কিচ্ছু দরকার নেই, খুব সহজে একবারেই টোটালটা কমপ্লিট হলো। কিন্তু এত কঠিন ক্লাসও আমাকে কোনোদিন নিতে হবে বলে আমার মনে হয় না। বুঝতে পেরেছ? হ্যাঁ, হোপসো বুঝেছো। 4টে ফোর্স নিয়ে ফিল করো, একটা নতুন ধরনের মোশন করছো,
আমরা এর পরে যেটা করব সেটা হলো এর অ্যাপ্লিকেশন পার্ট। অ্যাপ্লিকেশন পার্ট বোঝার আগে একটু টর্ক জিনিসটা দেখে নেব, তারপরে এর যা অ্যাপ্লিকেশনস আছে সেগুলো। ওকে,